আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2,500 টাকা। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। মোটরসাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফয়েজে করিমের মামলার নথি। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। বিস্ফোরক আইনে 3 মামলা। অভিযান সফল বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করেছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি, কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর সুবিধা বঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা করে, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট খুচুকা সবকিছুই পড়ছে। 2,500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলের লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমি এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস উপর ভিত্তি করে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই তেলের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এদিকে সরকারি প্রজ্ঞাপনে রাইড শেয়ারিং দাতাদের জন্য তেলের পরিমাণ বৃদ্ধি করা হলেও তাদের নেই কোনো আলাদা পরিচয়পত্র। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালকেরা, কিন্তু বেশিরভাগ স্টেশনেই অকটেন পেট্রোলের ডিসপেন্সার বন্ধ। কোথাও আগের দিন শেষ হয়েছে মজুদ, কোথাও 2 দিন ধরে নেই সরবরাহ। আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও আমার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি, এটা তো সকাল 8:30, তেলটা কোথায়? ভোর 4:30 ঢুকছি, সিরিয়াল দিছে। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি, তাহলে সারাটা দিন এই রাস্তা থেকে। এরই মধ্যে অভিযোগ আসে, রাজধানীর আব্দুল্লাহপুরে একটি ফিলিং স্টেশনে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে জ্বালানি। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আচ্ছা বলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। তাহলে এই যে ধরেন আপনি বলছেন। এরপর তথ্য প্রমাণ তুলে ধরলে ফিলিং স্টেশনের ম্যানেজার তার সত্যতা স্বীকার করেন। বিকেল 3টার দিকে ধীরে ধীরে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি বদলাতে থাকে। সরবরাহ শুরু হওয়ার পর একটি পাম্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। আসলে আমাদের জন্য এখন ভালো, একটু চলতে পারবো। আর যেভাবে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নেওয়া 2 লিটার। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। যদিও অভিযুক্ত সাইমুম রেজা ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবে চিফ প্রসিকিউটর জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট পেমেন্ট চাবো কিনা, না একবারই পরে যাবো? কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না?
এই কথোপকথনের দিন সকালেই জুলাই হত্যা মামলার আসামি চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর চিকিৎসার জন্য আবেদন করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সঙ্গে ফজলে করিমের পরিবারের এক সদস্যের সাথে তার এই কথাবার্তা হয় গেল বছরের 11 ডিসেম্বর। বিষয়টি জানাজানি হলে ওই মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তবে আর কোনো ব্যবস্থা নেয়নি সে সময়ের চিফ প্রসিকিউটর। সম্প্রতি নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর ফজলে করিমের সাবেক স্ত্রী, একই সঙ্গে যিনি তার আইনজীবী, তার সাথে আবার কথা বলেন ওই প্রসিকিউটর। এবার মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে চান 1 কোটি টাকা। বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। এসব কথোপকথনের বিষয়ে প্রসিকিউশন ও আইন মন্ত্রণালয়ে গড়ালে গত সোমবার পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরীর পরিবার অবশ্য বলছে তারা কোনো ঘুষ দেননি। ঘুষ চাওয়ার বিষয়ে আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানিয়েছিলেন তারা। তাজুল ইসলামের সঙ্গে এই বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। ঘুষ চাওয়ার এই কথোপকথন নিজের নয় বলে এখনো দাবি করে যাচ্ছেন সাইমুম রেজা তালুকদার। না, হয় নাই। আর আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আপনি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। ফরেনসিক ল্যাবে যদি ওনারা প্রমাণ পেয়ে থাকে, ওনারা যদি মনে করে আইনি ব্যবস্থা নিবে, তখন সেটা আইনিভাবে আমি মোকাবেলা করবো। চট্টগ্রামের সন্ত্রাসের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে স্মরণকালে সবচেয়ে বড় অভিযানে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। গ্রেপ্তার হয়েছে 22 জন, মামলা হয়েছে 3টি, বসেছে 2টি অস্থায়ী ক্যাম্প। সোমবার দিনভর জঙ্গল সলিমপুরে চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান। প্রায় 3,500 সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের এই অভিযানের সময় উপরে ছিল হেলিকপ্টার ও ড্রোন, নিচে ডগ স্কোয়াড। অভিযানের সময় 22 জনকে গ্রেফতার করা হলেও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হলো একদিন পর সংবাদ সম্মেলনে। উদ্ধার হয় দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি, 18টি সিসি ক্যামেরা, অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক ইয়াসিন ও রোকন ধরা পড়েনি। যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম। প্রথম ধাপের যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরে 2টি অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব পালন করছে পুলিশ ও র্যাবের 300 সদস্য। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে 3টি। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল, সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুরে সব সরকারি খাস জমি দখলমুক্ত করে 2022 সালে সেখানে কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, সাফারি পার্ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা হয়েছিল। আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না।